আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ এবং ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে আমরা আলোচনা করছিলাম জাবেদা নিয়ে। আমরা জাবেদা নিয়ে আলোচনা করতে করতে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চাই আমাদের ক্রয় সংক্রান্ত লেনদেন নিয়ে। আমরা ক্রয় সংক্রান্ত জাবেদা করার আগে একটা বিষয় আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। আমরা জাবেদাগুলো করব একটা কৌশল অবলম্বন করে, যেই পদ্ধতিতে জাবেদা করলে আমাদের আসলে বেসিক খুব একটা জানার দরকার নাই, অর্থাৎ বেসিক না জেনেও আমরা কিভাবে জাবেদা করতে পারি সেই পদ্ধতিতে আসলে আমরা জাবেদাটা করছি। যারা আলহামদুলিল্লাহ মোটামুটি বেসিকটা পারো বা বেসিকটা বোঝো, বেসিকটা জানো এবং বেসিক মেনেই জাবেদাটা শিখতে চাও, তাদের জন্য আমাদের ইজি অ্যাকাউন্টিং বই তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণের একটা পর্ব রয়েছে। সেই পর্বটা তুমি যদি করতে পারো তাহলে নিয়ম মেনে কিভাবে জাবেদা করতে হয় সেটা তুমি শিখতে পারবা। এই পর্বটা হচ্ছে তুলনামূলক যারা দুর্বল রয়েছে, যারা হিসাব বিজ্ঞানের বেসিক কম বোঝে বা বেসিক পারে না বললেই চলে, তারা আসলে এইভাবে যদি একটু ক্লাসটা করতে পারে তাহলে তারা আসলে জাবেদাটায় তেমন কোনো পরিশ্রম করতে হবে না, অর্থাৎ জিরো ইনভেস্টমেন্টে 100% রিটার্ন চলে আসবে আর কি। ওকে, ক্রয় সম্পর্কিত লেনদেন চেনার একটা উপায় হচ্ছে আমাকে বলবে মাল ক্রয়, ব্যবসায়িক পণ্য ক্রয়, পণ্য দ্রব্য ক্রয়, অর্থাৎ ক্রয় দেখলে আমি বুঝবো এটা ক্রয় সম্পর্কিত লেনদেন। এখন ক্রয়ের ক্ষেত্রে আমরা একটা জায়গায় কনফিউজড হয়ে যাই, আমরা সকল ক্রয়কেই আসলে কেনা বলতে পারি না ভাইয়া। সকল ক্রয়কেই আমরা কেনা মানে সকল কেনাকেই আমরা ক্রয় বলতে পারি না। তাহলে আমরা কোন কেনাকে ক্রয় বলবো আর কোন ক্রয়কে কেনা বলবো না, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমি যদি কোনো কিছু কিনি, এই কেনার পেছনে আমার দুইটা উদ্দেশ্য থাকে ভাইয়া। আমি কোনো কিছু কিনেছি, এর পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে দুইটা। কয়টা উদ্দেশ্য ভাইয়া? দুইটা উদ্দেশ্য। দুইটা উদ্দেশ্য কি কি? উদ্দেশ্য নাম্বার 1, আমি ওই জিনিসটা কিনেছি ব্যবহার করার জন্য। উদ্দেশ্য নাম্বার 1, আমি ওই জিনিসটা কিনেছি ব্যবহার করার জন্য। কি করার জন্য? ব্যবহার করার জন্য। নাম্বার 2, ওই জিনিসটা আমি কিনেছি বিক্রয় করার জন্য। যদি কোনো একটা কিছু আমি ব্যবহার করার জন্য কিনি, এটা পৃথিবীর আর যা কিছুই হোক না কেন সেটাকে আমি ক্রয় বলতে পারবো না। আমি কোন একটা কিছু ব্যবহার করার জন্য কিনছি, ওটা মনিহারি হইতে পারে, ওটা অফিস সাপ্লাইজ হইতে পারে, ওটা সম্পত্তি হইতে পারে, বাট ওটা ক্রয় না, কিন্তু আমি কোনো কিছু কিনেছি, ওইটার পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে আমি ওই জিনিসটা বেচা দিতে চাই, আমি ওই জিনিসটা কি করতে চাই? বিক্রি করতে চাই। তাহলে সেটাকে আমি কি বলবো? বলবো ক্রয়। কথা কি বুঝাইতে পারছি আমি? তার মানে বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু কেনাকেই ক্রয় বলা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু কেনাকেই কি বলা হয়? ক্রয় বলা হয়। ক্রয় সম্পর্কিত লেনদেনে জাবেদা করার নিয়ম হচ্ছে ক্রয় হিসাবকে সবসময় ডেবিট করতে হবে। ক্রয় হিসাব সবসময় ডেবিট। আর তুমি বলতে পারো কেন? ক্রয় একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ, ক্রয় করলেই ব্যয়ের পরিমাণ বাড়ে, তো ব্যয় বাড়লে ডেবিট, ক্রয় হিসাব সবসময় ডেবিট হবে। যে মাধ্যমে ক্রয় করা হয়েছে মাধ্যমটি ক্রেডিট করতে হবে। ভাইয়া আমার পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যম হইতে পারে 3টা। আমার পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যম হইতে পারে কয়টা? 3টা। 1, নগদ, 2, ব্যাংক বা ব্যাংকের চেক, 3 হচ্ছে ধারে বা বাকিতে। এই 3টা মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে আমি পণ্যদ্রব্য ক্রয় করতে পারি না, পণ্যদ্রব্য ক্রয় করতে পারবো না। তাহলে একটু খেয়াল করে দেখো, ক্রয় হিসাবকে সবসময় আমরা কি করব? ডেবিট করে দিব। ক্রয় হিসাবকে সবসময় আমরা কি করব? ডেবিট করব। যেই মাধ্যমে আমি পণ্যটা ক্রয় করছিলাম, ওই মাধ্যমকে আমার ক্রেডিট করতে হবে। যদি নগদে কিনে থাকি নগদান হিসাব ক্রেডিট, যদি ব্যাংকের চেকের মাধ্যমে কিনে থাকি ব্যাংক হিসাব ক্রেডিট, যদি ধারে বা বাকিতে কিনে থাকি তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট। কথা কি বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা একটু প্রথম লেনদেনে আসি। প্রথম লেনদেনে কি বলা আছে? এই প্রথম লেনদেনে কি বলছে ভাইয়া? বলছে নগদে পণ্য ক্রয়। ভাইয়া আমি পণ্য ক্রয় করছি, তাই না? ক্রয় করছি মানে কি চোখ বন্ধ করে ক্রয় হিসাবকে ডেবিট করে দিতে হবে না? আমি লিখে দিলাম ক্রয় হিসাব ডেবিট। এরপরে কি বলছি? যে মাধ্যমে পণ্য ক্রয় করা হয়েছে সেই মাধ্যমটিকে ক্রেডিট করতে হবে। যেই মাধ্যমে পণ্যটি ক্রয় করা হয়েছে সেই মাধ্যমটিকে ক্রেডিট করতে হবে। আমার এখানে মাধ্যম ছিল নগদ, তো আমি নগদান হিসাবকে ক্রেডিট করে দিব।
আমার মাধ্যম ছিল নগদ, তো আমি নগদান হিসাবকে ক্রেডিট করে দিব। এই জায়গায় আমি লিখলাম নগদান হিসাব ক্রেডিট, এখানে আমি লিখলাম নগদান হিসাব ক্রেডিট। কথা কি বুঝে আসছে কি আসে নাই ভাই? কথাটা কি বুঝছি না কি বুঝি নাই আমাকে তোমরা বলিও। তাহলে প্রথমটা গেল। এরপরে 2 নম্বরে বলছে 10% কারবারি বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা। 10,000 টাকার 10% করলে আসে হচ্ছে 1,000 টাকা। 10,000 টাকা থেকে 1,000 বাদ দিলে থাকবে হচ্ছে 9,000 টাকা। থাকবে কত? 9,000 টাকা। ভাইয়া আমি কারবারি বাট্টা দেখার সাথে সাথে ওইটাকে বাদ দিয়ে দিতে হবে। কারবারি বাট্টা দেখার সাথে সাথে ওইটাকে বাদ দিয়ে দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমি কি করছি? 10% কারবারি বাট্টায় পণ্য কিনছি। কিচ্ছু বোঝার দরকার নেই। আমি কিনছি নাকি তুমি আমাকে সেটা বলো। আমি পণ্যদ্রব্য কিনছি কিনা তুমি আমাকে সেটা বলো। পণ্য কিনছি তার মানে চোখ বন্ধ করে ক্রয় হিসাবকে ডেবিট করে দিতে হবে। আমি পণ্য কিনছি তার মানে চোখ বন্ধ করে ক্রয় হিসাব ডেবিট। এই যে ক্রয় হিসাব ডেবিট করে দিলাম 9,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট করে দিলাম কত? 9,000 টাকা। এখন তুমি আমাকে মাধ্যমটা বলো ভাইয়া, তুমি এখন আমাকে মাধ্যমটা বলো। আমি যে পণ্যটা কিনছি এটা কোন মাধ্যমে কিনছি? আমি কি নগদে কিনছি, আমি কি ব্যাংকের মাধ্যমে কিনছি, নাকি আমি বাকিতে কিনছি? আমাকে কিচ্ছু বলেন, আমাকে শুধু বলছে পণ্য ক্রয়। দেখ আশ্চর্য ব্যাপার, আমার কিচ্ছু বললো না সে। আমার শুধুমাত্র বললো আমি পণ্য কিনছি। নগদে কিনছি, বাকিতে কিনছি, নাকি ব্যাংকের চেকে কিনছি, কোনো কিছু আমাকে বলে নাই। তাহলে আমাদেরকে নিয়মে যা বলে যে তুমি যদি লেনদেন করে কোনো কিছু না বুঝতে পারো, লেনদেনটা কিভাবে সংগঠিত হয়েছে, তাহলে তুমি খুঁজবা কারো নাম উল্লেখ করা আছে কিনা। তাহলে তুমি খুঁজে দেখবা কারো নাম উল্লেখ করা আছে কিনা। তুমি দেখলা কারো নামও উল্লেখ করা নাই, তার মানে ওটা নগদে হইছে। তার মানে আমি কোনো কিছুই বুঝতেছি না এটা কিভাবে হইছে। আমার এটা বোঝা আমার সামর্থ্যের বাইরে। এটা আমি যা শিখলাম এত জীবনে, আমি সেই শেখা দিয়ে আমি বুঝতে পারতেছি না লেনদেনটা কিভাবে হইছে। আমি কিছু বুঝতে পারতেছি না তার মানে নগদ। আমি কোনো কিছু বুঝতে পারছি না তার মানে লেনদেনটা নগদে সংগঠিত হয়েছে, এবং আমার মাধ্যমটা যেহেতু নগদ, তো এই কারণে আমি নগদান হিসাবকে ক্রেডিট করে দিব। কথা কি বোঝা গেছে ভাইয়া? আর একবার বলতেছি, আমি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, এটা চিরন্তন সত্য কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো। এবং আমি যেই মাধ্যমে পণ্যটা ক্রয় করেছি, যেই মাধ্যমে পণ্যটা ক্রয় করেছি ওই মাধ্যমটাকে ক্রেডিট করতে হবে। আমার ঝামেলা হচ্ছে আমি মাঝে মাঝে মাধ্যম খুঁজে পাই না। আমার ঝামেলা হচ্ছে আমি মাঝে মাঝে মাধ্যমটা খুঁজে পাই না। যখন আমি দেখবো এরকম ফাঁকা কোনো মাধ্যমই খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ধরে নিব সেটা নগদ। তখন সেটা ধরে নিব কি সেটা আমার জন্য নগদ। তাহলে নগদান হিসাব ক্রেডিট। কথা কি বুঝে আসছে ভাইয়া? ওকে, 3 নাম্বার লেনদেনটা একটু বুঝি, একটু বড় লেনদেন, তবে মজা পাবা ইনশাআল্লাহ। 3 নাম্বার কি বলছে? স্বপনের নিকট হতে ক্রয় 10,000 টাকা। ভালো কথা, আমি 10,000 টাকা দিয়ে পণ্য কিনছি। 10,000 টাকা দিয়ে, সরি 50,000 টাকা, আস্তাগফিরুল্লাহ, কি করলাম আমি এটা। এই দেখো, স্বপনের নিকট থেকে পণ্য ক্রয় কত টাকা? 50,000 টাকা। স্বপনের নিকট হতে পণ্য ক্রয়, আমি পণ্য কিনছি কিনা আমারে বলো। কত টাকার? 50,000 টাকার। চোখ বন্ধ করে ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। এখন আমি একটু খুঁজি, এখন আমি একটু বুঝি যে আমি এই পণ্যটা ক্রয় করার জন্য কি কি করছি। আমি এই পণ্যটা ক্রয় করার জন্য কি কি মাধ্যম ব্যবহার করছি এটা আমি একটু দেখি। আমি সবার প্রথমে 10,000 টাকা দিছি নগদ, নগদ 10,000 টাকা প্রদান করা হলো। তাহলে একটা মাধ্যম খুঁজে পাওয়া গেছে, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। এরপরে 10,000 টাকার চেক প্রদান করা হলো, তাহলে আরেকটা মাধ্যম খুঁজে পাইলাম, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা। 10,000 টাকার বিলের স্বীকৃতি দেওয়া হইলো, বিলের স্বীকৃতি দিলে ওই বিলের নাম প্রদেয় বিল। বিলের স্বীকৃতি দিলে ওই মাধ্যমের নাম কি? প্রদেয় বিল। তাহলে প্রদেয় বিলের মাধ্যমে দিলাম ক্রেডিট 10,000 টাকা। কি পরিমাণে শয়তানের শয়তান তুমি খেয়াল করে দেখো। আমি পণ্য কিনছি কত টাকার? 50,000 টাকার। এর মধ্যে আমি নগদে দিছি 10,000, চেকের মাধ্যমে দিছি 10,000, আর হচ্ছে বিলের স্বীকৃতি দিছি 10,000। তাহলে মোট দিছি 30,000 টাকা। বাকি 20,000 টাকা আমার কি আছে? বাকিতে আছে, এটা আমারে বলেই নাই। বাকি 20,000 টাকা যে বাকি আছে এটা আমারে তারা বলেই নাই, এটা আমার নিজের বুঝে নেওয়া লাগবে। ভাইয়া আরেকবার একটু তুমি বুঝো, ভাইয়া আরেকবার একটু বুঝো। দেখো, আমি পণ্য কিনছি, আমি পণ্য কিনছি, কত টাকার পণ্য কিনছি?
50,000 টাকার পণ্য কিনছি মানে ক্রয় হিসাব ডেবিট, এই ব্যাপারে কারো কোনো শব্দ নাই। ক্রয় করছি মানে ক্রয় হিসাব ডেবিট, এই ব্যাপারে কারো কোনো আওয়াজ করা যাবে না। ক্রয় হিসাব চোখ বন্ধ করে ডেবিট না, আমি লিখে দিলাম ক্রয় হিসাব ডেবিট। কত টাকা? 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। ভাই লিখলাম আমরা এটা। এরপর একটু খেয়াল করে দেখো, আমি পণ্যটা ক্রয় করতে গিয়ে কি কি মাধ্যম ব্যবহার করেছি। আমি পণ্যদ্রব্য ক্রয় করতে গিয়ে কি কি মাধ্যম ব্যবহার করছি এটা একটু দেখা দরকার। আমি পণ্য ক্রয় করতে গিয়ে মাধ্যম ব্যবহার করছি নগদান হিসাব, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আমি পণ্য ক্রয় করতে গিয়ে মাধ্যম ব্যবহার করছি ব্যাংক হিসাব, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। আমি পণ্য ক্রয় করতে গিয়ে মাধ্যম ব্যবহার করছি বিল, তাহলে এটা প্রদেয় বিল হবে ক্রেডিট। প্রদেয় বিল, ক্রেডিট, প্রদেয় বিল। এখন ভাই আমি পণ্য কিনছি 50,000 টাকার, আমি পণ্য কিনছি 50,000 টাকার, 10,000 টাকা নগদ, 10,000 টাকার ব্যাংক, 10,000 টাকার প্রদেয় হিসাব, তাহলে দিছি কত? 30,000 টাকা। বাকি যে 20,000 টাকা এখন আমি দেই নাই, বাকি 20,000 টাকা যে আমি এখনো দেই নাই, এটাকে আমি কি বলবো? পাওনাদার হিসাব বলবো, কারণ বাকি আছে, ধারে আছে। তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট 20,000। যোগ করে দেখো, সবগুলো যোগ করে এখানে 50,000 টাকাই হবে। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? এই কথাটা কি বুঝে আসছে কিনা দেখো। এরপর আমরা আসি 4 নাম্বারটা। 4 নাম্বারটাও মজা আছে, দেখো। বলছে যে কায়সারের নিকট 10% কারবারি বার্তায় 20,000 টাকার, 10% কারবারি বার্তায় 20,000 টাকার, 20,000 টাকার 10%, 1 2 3 4, 20,000 টাকার 10% হচ্ছে 2,000 টাকা। 20,000 টাকা 10% 2,000 টাকার পণ্য ক্রয় করে 10% নগদ বার্তা। 20,000 টাকা 10% বার্তায় 20,000 টাকা 10% 2,000 টাকা, তাই না? তাহলে 20,000 মাইনাস 2,000 সমান সমান 18,000 টাকার পণ্য ক্রয় করছি। কারবারি বার্তা তো বাদ দিয়ে হিসাব করতে হবে, তাই না? কারবারি বার্তার টাকাটা আমার বাদ দিয়ে হিসাব করতে হবে। তাহলে কারবারির টাকা বাদ দিলে কত? 18,000 টাকা। আমি 18,000 টাকার পণ্য ক্রয় করে 18,000 টাকার পণ্য ক্রয় করে 10% নগদ বার্তায় 18,000 টাকার, এভাবে খেয়াল করো, 18,000 টাকার 10% হচ্ছে 1800 টাকা। 18,000 টাকা 10% কত? 1800 টাকা। তাহলে 18,000 টাকা থেকে বাদ দাও তুমি 1800 টাকা, তাহলে 18,000 মাইনাস 1800 তোমার থাকে হচ্ছে 16,200। এই 16,200 টাকার, ভাইয়া এই 16,200 টাকার খেয়াল করিও, এই 16,200 টাকার 50%, তার মানে 16,200 টাকার 50% 8,100 টাকা, এইটা আমি দিছি নগদে পাইছি, মানে নগদে দিছি। আর এই 16,200 টাকার বাকি 50% 8,100 টাকা আমি দিছি ব্যাংকের মাধ্যমে। কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। খেয়াল করে দেখো, বাট্টা, বাট্টার উপরে বাট্টা, তার উপরে বাট্টা, তাই না? এই আরেকবার খেয়াল করো প্রথম থেকে। আমি 10% কারবারি বার্তায় 20,000 টাকার পণ্য ক্রয় করছি, তাহলে কারবারি বার্তা মানে সেটা বাদ দিয়ে দিতে হয়। 10,000 টাকা, 20,000 টাকা 10% 2,000 টাকা, 20,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে থাকে 18,000 টাকা। তার মানে আমি 18,000 টাকার পণ্য কিনে ওই 18,000 টাকার উপরে 10% নগদ বার্তা পাইছি। 10% নগদ বার্তা পাইছি। 18,000 টাকা 10% 1800, তাহলে 18,000 টাকার উপরে আমি যদি আরো 10% টাকা ছাড় পাই, তাহলে মোট টাকা কত? 16,200। এই 16,200 50% নগদে, 50% চেকে। তাহলে ভাই প্রথমত আমি পণ্য ক্রয় করছি, চোখ বন্ধ করে ক্রয় হিসাব ডেবিট 18,000 টাকা, এই জায়গায় কারো কোনো আপত্তি নাই। আমি পণ্যটা ক্রয় করে নগদে দিছি কত? নগদে দিয়ে দিছি আমি 8,200 নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে দিয়ে দিছি কত? 8,100 ক্রেডিট। তাহলে 8,100 8,100 16,200, এই জায়গায় কাহিনী শেষ। আমি কি 10% নগদ বার্তা পাইছি না? ভাইয়া কারবারি বার্তা বাদ দিয়ে দিতে হয়, নগদ বার্তাটা হিসাবভুক্ত করতে হয়। কারবারি বার্তা বাদ দিয়ে দিতে হয়, নগদ বার্তাটা হিসাবভুক্ত করতে হয়। তাহলে এটা তো হিসাবভুক্ত করব। আমি টাকা ছাড় পাইছি মানে বার্তাটা আমি পাইছি। আমি মানে আমি ছাড় পাইছি মানে কি? বার্তাটা আমি পাইছি, আমি বার্তাটা পাইছি, তাই না? তাহলে এখানে কি হবে ভাইয়া? এখানে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। তাহলে এখন যোগ বিয়োগ করে দেখো, এখানে 18,000 টাকায় আছে। এই যোগ করে দেখো এখানে কত আছে? 18,000 টাকায় আছে।
তাহলে ভাই একটু খেয়াল করে দেখো, জাবেদা কিন্তু খুব একটা কঠিন না। তুমি একটা প্রপার গাইডলাইন মানো, যে কোনো এক জায়গা থেকে অঙ্ক করো। আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, এই যে জাবেদার ক্লাসগুলো যে তোমরা করতেছো, আরো বেশ কয়েকটা ক্লাস হবে। জাবেদার পর্বগুলোকে আমি অনেকগুলা ভাগে ভাগ করছি। এগুলো যখন তুমি শেষ করে ফেলবা, তুমি দেখবা তুমি আলাদা একটা স্বাদ পাচ্ছ। তুমি মানে জাবেদা নিয়ে তোমার আর কোনো ঝামেলা থাকবে না। তুমি তোমার নিজের লেভেল চেক করতে পারবা যে না, ক্লাসগুলো করার আগে তোমার লেভেল কোন জায়গায় ছিল, এখন ক্লাসগুলো করার পরে তোমার লেভেলটা কোন জায়গাতে আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যতটা সহজে উপস্থাপন করা যায়। পুরো ইজি অ্যাকাউন্টিং বইতে নামই তো ইজি অ্যাকাউন্টিং, সহজ হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানটাকে সহজীকরণ করাটাই হচ্ছে এখানে আমার মূল কাজটা আর কি। তো সেটা সর্বোচ্চ চেষ্টা করেছি। তোমাদের দায়িত্ব হচ্ছে বইটা দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে বইটাকে বিস্তারিতভাবে শেষ করে ফেলা। সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।